ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সায়ন ইউটিউব চ্যানেল। আজকে আহ, আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে কোঅর্ডিনেশন। যে সমস্ত যৌগগুলো আছে বা কম্পাউন্ডসগুলো আছে তাদের লিগ্যান্ড, সেই লিগ্যান্ডগুলো কিছু হাই স্পিন কমপ্লেক্স ফর্ম করতে পারে, কিছু লো স্পিন কমপ্লেক্স ফর্ম করতে পারে। আবার তাদের একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আছে, সেই সিরিজটা আমরা ফার্স্টে দেখব, এবং তারপরে সেখান থেকে হাইব্রিডাইজেশন কি করে আমরা ডিটারমাইন করতে পারি সেটা একটু আমরা ছোট্ট একটা ডিসকাশন করব, যে হাইব্রিডাইজেশনগুলো কিভাবে দেখতে পারি। বেসিক্যালি আজকের টপিকটা ইনঅর্গানিক কেমিস্ট্রি কোঅর্ডিনেশনের উপরেই নির্ভর করছে, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরিটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ভ্যালেন্স বন্ড থিওরি। ব্যালেন্স বন্ড থিওরি তোমরা সকলেই আশা করি ক্লাস 11-এ পড়েছো। হাইব্রিডাইজেশন কনসেপ্ট যখন পড়ানো হয়েছিল কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, তখন তো এই ভ্যালেন্স বন্ড থিওরিটাও অনেকটা একই রকম, সেম জিনিসই বলতে পারো। আমরা হাইব্রিডাইজেশনটাই দেখব, কিন্তু এখানে কিছু কিছু লিগ্যান্ড আমরা দেখতে পাবো কোঅর্ডিনেশন কমপ্লেক্সে, যার প্রেজেন্সে সেন্ট্রাল মেটাল আয়ন তার স্টেবল অক্সিডেশন স্টেটে তার যে সমস্ত অড ইলেকট্রনসগুলো থাকবে তাদেরকে স্পিন চেঞ্জ করিয়ে তাদের কিন্তু পেয়ার তৈরি করে দেবে, অর্থাৎ জোড় বাঁধিয়ে দেবে। আর কিছু কিছু লিগ্যান্ডের প্রেজেন্সে কি হবে, সেই জোড় বাঁধার কনসেপ্টটা বা স্পিন পেয়ারিং কনসেপ্টটা কিন্তু আসবে না। তো তার জন্য ফার্স্টে আমরা একটা সিরিজ লিখে দেবো, যেটাকে আমরা বলছি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমি এখানে লেস দেন দিয়ে সবগুলোকে দেখাচ্ছি, অর্থাৎ যত আমি বাঁদিক থেকে ডান দিকে এগোতে থাকবো তত বুঝে নেবে যে ফিল্ডের স্ট্রেংথটা বাড়ছে। কিছু উইক ফিল্ড এবং কিছু স্ট্রং ফিল্ড, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোই আমরা লিখবো কেবলমাত্র। ফার্স্টে আসবে আই মাইনাস, যেটা হাইলি উইক ফিল্ড লিগ্যান্ড। তারপরেই আমরা রাখবো বিআর মাইনাসকে, তারপর রাখছি আমরা সিএল মাইনাসকে। ওকে, এর পরবর্তীতে এগুলো হচ্ছে প্রচন্ড উইক ফিল্ড লিগ্যান্ড, অর্থাৎ এইগুলোর প্রেজেন্সে কিন্তু কোনোভাবেই ইলেকট্রন পেয়ার, যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটে ইলেকট্রন পেয়ার কোনোভাবেই জোড় বাঁধবে না বা পেয়ার করবে না, ইলেকট্রনটা কোনোভাবেই জোড় বাঁধবে না, যেগুলো সিঙ্গেল ইলেকট্রন আছে। এরপর একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলতে পারি আমরা এফ মাইনাস। এটা উইক ফিল্ড স্ট্রং ফিল্ড দুভাবেই কাজ করতে পারে, সেটা নির্ভর করছে যে আমি কি ধরনের কমপ্লেক্স নিয়েছি। এছাড়াও আরো এক্সাম্পল হতে পারে, যেমন কোথাও এই ধরনের কিছু দেখতে পারো তোমরা C2O4 2 মাইনাস, যেটাকে অক্সালেট আয়ন বলা হয়। এই অক্সালেটো লিগ্যান্ড হিসেবে বললে বলবো অক্সালেটো লিগ্যান্ড, ইটস এ বাইডেন্টিক লিগ্যান্ড। ওকে, এগেন আমরা স্ট্রং ফিল্ডের মধ্যে আনতে পারি অ্যামোনিয়াকে, একটা স্ট্রং ফিল্ডের মধ্যে রাখতে পারি ইথিলিন ডাইঅ্যামিনকে। এছাড়াও একটা খুব ভালো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সেটা হচ্ছে CN মাইনাস, এটসেট্রা। এইটুকু অর্ডার যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের কিন্তু কমপ্লেক্সগুলো বুঝতে সুবিধে হবে। অর্থাৎ এই দিকের গুলো স্পেসিফিক্যালি আই মাইনাস থেকে শুরু করে সিএল মাইনাস পর্যন্ত, এগুলোকে বেসিক্যালি আমরা উইক ফিল্ডের মধ্যেই ধরি, উইক ফিল্ড লিগ্যান্ড। আর এই যে এফ মাইনাস থেকে স্টার্ট করে সিএন মাইনাস পর্যন্ত আমরা এগুলোকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলবো। ইন কম্প্যারিজন স্ট্রং ফিল্ড উইক ফিল্ড চেঞ্জ হতে পারে। যদি কোনো কমপ্লেক্সে দেখা যায় হয়তো কোবাল্টের একটা কমপ্লেক্স দিয়েছে যেখানে সিএন মাইনাস আছে, আর একটা কমপ্লেক্সে দিচ্ছে অ্যামোনিয়া, তখন আমরা বলবো সিএন মাইনাস ইজ মোর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেন অ্যামোনিয়া। তো সেক্ষেত্রে কম্পারিজনগুলো একটু অন্যভাবে দেখবো আমরা। তো বেসিক্যালি এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এবার এর উপর বেস করে আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা দেখবো কিরকম হতে পারে। দেখো, ফার্স্টে আমরা যে হাইব্রিডাইজেশন গুলো দেখবো সেগুলো হচ্ছে 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স।
ফোর কোঅর্ডিনেটেড কমপ্লেক্স। ফোর কোঅর্ডিনেটেড মানে একটা মেটাল থাকবে, মেটালের সঙ্গে চারটে লিগ্যান্ড থাকবে। এখানে কিন্তু অবভিয়াসলি লিগ্যান্ড থেকে মেটালের দিকে অ্যারোগুলো দেখাতে কেউ ভুলে যাবে না, এগুলো ভুলে গেলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। মেটালের দিকে অ্যারো অবভিয়াসলি তোমাকে দেখাতেই হবে মেটালের দিকে, কারণ লিগ্যান্ড টু মেটাল ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ডোনেশন হচ্ছে। ফোর কোঅর্ডিনেটরের মধ্যে এটা একটা স্ট্রাকচার পড়ছে যেটাকে আমরা বলছি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, যেটা তোমরা সকলে জানো, টেট্রাহেড্রা, শর্টে আমরা টিডি বলে লিখে থাকি, এটাও সকলে জানো। আরো একটা কনসেপ্ট আছে ফোর কোঅর্ডিনেটেড স্ট্রাকচারের মধ্যে, মেটাল মিডলে থাকে, তার সঙ্গে একটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি তৈরি করে থাকে চারটে মেটাল, এই চারখানা লিগ্যান্ড মেটালকে ঘিরে, সেই স্ট্রাকচারটা এরকম হয়। এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। এই স্ট্রাকচার গুলো বিভিন্ন হাইব্রিডাইজেশনে বিভিন্ন রকম, যেমন কিছু ক্ষেত্রে আমরা sp3 দেখতে পাবো। sp3 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার অবভিয়াসলি টেট্রাহেড্রাল হবে, কোথাও sp2d, কোথাও dsp2, এই টাইপের হাইব্রিডেশন দেখতে পাবো। জেনারেলি তোমরা পড়ে এসেছো এর আগে sp3d, sp3d2, sp3d3, এই টাইপের হাইব্রিডাইজেশন। বাট এখানে উল্টোও দেখতে পাবো, যেমন sp3d দেখবো, তুমি dsp3ও দেখতে পাবো। আবার কখনো দেখতে পাবো আমরা dsp2 এই টাইপের, বা sp2d এই টাইপের হাইব্রিডাইজেশন, বা d2sp3, d3sp3 এই টাইপের হাইব্রিডাইজেশন। তো দেখো এই দুটো স্ট্রাকচার ফোর কোঅর্ডিনেটের মধ্যে আসে। এবার আমি এই ধরনের বিভিন্ন যে স্ট্রাকচারগুলো আছে এদের আইসোমেরিজম নিয়ে পরের দিন একটা ক্লাস নেব তোমাদের, সেখানে এর আইসোমেরিজম গুলো পুরোটা বলবো। এটা পার্ট 1, যেখানে আমরা কেবলমাত্র হাইব্রিডাইজেশন গুলো শেখাচ্ছি তোমাদেরকে। এই হাইব্রিডাইজেশন গুলো শেখাটা বেশি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু মি। ওকে, নাও এটা আশা করি সকলে নোট করে নিয়েছো, এটা নোট করে নাও। তারপরে এবার হ্যাঁ, চলো একটা এক্সাম্পল নেওয়া যাক, খুব ইজি এক্সাম্পল, যে কোনো বইতে তোমরা পাবে। NiCl4 2 মাইনাস, নিকেল টেট্রাক্লোরাইড 2 মাইনাস, এই কমপ্লেক্সটার স্ট্রাকচার আমরা ডিটারমাইন করব অ্যাজ ওয়েল অ্যাজ হাইব্রিডাইজেশন, এবং তার সঙ্গে আমি অবভিয়াসলি এটার ম্যাগনেটিক প্রপার্টিজও আলোচনা করে দেব, অর্থাৎ এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, বা ম্যাগনেটিক মোমেন্ট কত হচ্ছে। দেখো ফার্স্ট অফ অল Cl, এটা একটা লিগ্যান্ড যেটা এক একটা Cl এ -1 করে চার্জ আছে। তাহলে ফার্স্টে নিকেলের আমাদেরকে অক্সিডেশন স্টেটটা বের করে দিতে হবে। দেখো নিকেলের অক্সিডেশন স্টেট ধরে নিলাম x, প্লাস চারটে Cl এর জন্য 4 ইন্টু -1, ওভারঅল চার্জ হচ্ছে -2। তাহলে এখানে x কত আসবে দেখো, এদিকে -4 ওদিকে চলে গেলে +4, দ্যাট মিনস x হচ্ছে +2। তার মানে নিকেল এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, এটাকে বলছি আমরা গ্রাউন্ড স্টেট। এবার নিকেলে ইলেকট্রন টোটাল থাকে 28। জেনারেলি যদি আমরা নিকেলের কথা বলি তাহলে এখানে ইলেকট্রন আছে 28, 28 মানে 3d8 4s2। যখনই আমি নিকেল 2+ করে দেব তখন এটা 3d8 হয়ে যাবে আর 4s0 হয়ে যাবে। এক্ষেত্রে একটু বলে রাখি, যখনই হাইব্রিডেশন গুলো করবো আমরা, তখন আমাদেরকে লাস্টের যে অরবিটালটাই ইলেকট্রন 0 হয়ে যাচ্ছে সেই অরবিটালের পরের অরবিটালটাও আমাদেরকে কনসিডারেশন করতে হবে, 4p0, অর্থাৎ 4s এর পর 4pটাকে এক্সট্রা আমি ধরে নেব। কখনো প্রয়োজন পড়লে 4dও ধরতে হতে পারে, সেটা এক্সাম্পলে আসবো পরে। এবার নিকেলের দেখো নিকেল 2+ স্টেটে আছে, মানে এই ইলেকট্রনের কনফিগারেশনটা আমরা নেব। তাহলে 3d8 d অরবিটাল, এটা 1 2 3 4 2 3 4 5 6 7 8, just a minute. ওকে, নিকেল 2+, এটা হলো আমাদের 3d8, এটার পর 4s, 4s এ 0, কোনো ইলেকট্রন নেই, তারপর আসছে আমাদের 4p, 4p ও আমাদের 0। এবার দেখো
Cl মাইনাস, এটা অবভিয়াসলি একটা উইক ফিল্ড লিগ্যান্ড, আমরা জানি, আমরা একটু আগেই দেখলাম এটা উইক ফিল্ডের মধ্যে পড়ছে। তো উইক ফিল্ড লিগ্যান্ডের টেন্ডেন্সি আমরা বললাম যে এই যে দুটো ইলেকট্রন আছে এই দুটোকে জোড় বাঁধতে দেবে না, মানে এইটাকে স্পিন চেঞ্জ করে এখানে আসতে দেবে না, দিয়ে এরকম হতে দেবে না। তাহলে এটা যেমন ছিল তেমন থেকে যাবে, এর কোনো রকম কিছু চেঞ্জ হবে না। তাহলে কোন কোন অরবিটাল এখানে পার্টিসিপেট করবে? আচ্ছা দেখো, যেহেতু জোর বাঁধছে না, তাহলে এই গ্রাউন্ড স্টেটটাকে আমি বলতে পারি দিস ইজ অলসো অ্যান এক্সাইটেড স্টেট। এই গ্রাউন্ড স্টেট কি আমরা এক্সাইটেড স্টেট বলে ডিটারমাইন করে দিতে পারবো বা বলে দিতে পারবো। তাহলে দেখো এখানে চারটে ক্লোরিনকে জায়গা দিতে হবে। চারটে ক্লোরিন জায়গা পাবে তখনই যখন আমি চারখানা অরবিটাল এখানে ফাঁকা রাখতে পারবো। এটা সেই সিম্পল হাইব্রিডাইজেশনের মতো নয় যেখানে একটা করে ইলেকট্রন অলরেডি আছে আর একটা করে ইলেকট্রন ডোনেশন হলো, এরকম নয়। এখানে বন্ডটা পুরোপুরি ভাবে তৈরি হবে লিগ্যান্ড থেকে মেটালের দিকে, অর্থাৎ লিগ্যান্ড তার ইলেকট্রন পেয়ার ডোনেট করবে মেটালকে, একজোড়া করে ইলেকট্রন দেবে তাকে। তাহলে দেখো এখানে একটা এস তিনটে পি, একে যদি আমরা নিই তাহলে দেখো sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে চারখানা অরবিটাল আমি পেয়ে যাচ্ছি। তাহলে দিস উইল বি দ্য হাইব্রিডাইজেশন হিয়ার sp3। তাহলে এবার নিকেল 2+ এর হাইব্রিডাইজ স্টেটে কি তৈরি করছে দেখো, 3d8 যেমন ছিল পড়ে থাকলো, এটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে না। 7 8, দিস ইজ 3d8। এরপর আসবে চারটে অরবিটাল, যেটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এই অরবিটালে কি হবে না, চারখানা Cl মাইনাস এসে তার ইলেকট্রন পেয়ার একে ডোনেট করবে। এই এই ইলেকট্রন পেয়ার গুলো আমরা নর্মাল এইভাবে উপর নিচ করে দেখাতে পারি অথবা ক্রস দিয়েও লিখতে পারি। আমি এখানে ক্রস দিয়ে দেখাচ্ছি, তোমরা উপর নিচ করে লিখলেও কোনো ক্ষতি নেই, এইভাবে, ঠিক আছে। এমনি নর্মাল হাই স্পিন এইভাবে দেখাতেও পারো তোমরা, কোনো প্রবলেম নেই। এবার তাহলে দেখো চারটে Cl মাইনাস এখানে বন্ড তৈরি করছে ইলেকট্রন পেয়ার ডোনেশনের মাধ্যমে, মাইনাস চার্জ মানে একজোড়া ইলেকট্রন। তাহলে এবার sp3 হাইব্রিডাইজেশন আমরা জানি অ্যাকর্ডিং টু VSEPR থিওরি আমাদেরকে বলে যে sp3 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল। তো তাহলে নিকেল টেট্রাক্লোরাইড 2- এর স্ট্রাকচার অবভিয়াসলি টেট্রাহেড্রাল হবে। তাহলে মিডলে নিকেল, ওপরে একটা ক্লোরিন, এই সাইডে একটা ক্লোরিন, নিচে আর একটা এইদিকে ক্লোরিন NiCl4। এতটা লেখার পর এভাবে একটা দাগ দেবো, নিয়ে মাথায় 2- লিখে দেবো। আশা করি সকলে বুঝতে পেরেছো, এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এইভাবে লাইন দিয়ে তোমরা ড্র করে বুঝিয়েও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ড্র করে দিলেই বরং টিচাররা খুশি হবে এক্সামে। নিচে লিখে দেবে এইভাবে টেট্রাহেড্রাল। এবার আসি এটার ম্যাগনেটিক প্রপার্টিজের কথায়। ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিজম এইটা ডিটারমাইন করার জন্য, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই মিউ। অ্যাকচুয়ালি এখানে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টকে ডিটারমাইন করা হয়, মিউ এসও শুধু স্পিন স্টেট গুলোকে দেখা হয়। ফর্মুলা হচ্ছে √n ইন্টু n+2 bm, বোর ম্যাগনেটন bm। n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, n ইকুয়ালস টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। দেখো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, একটা দুটো, তাহলে হবে √2 ইন্টু 2+2 bm, দ্যাট মিনস √8 বোর ম্যাগনেটন। যেহেতু এখানে একটা ম্যাগনেটিজম আমরা পেলাম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দিস ইজ এ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। এবার এই প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক বিষয়টা এত কিছু না করেও আমরা বলতে পারি যেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, মানে গ্রেটার দেন 0, যেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0 নয় যেখানে, সেখানে আমরা বলতে পারি কি না সেটা প্যারাম্যাগনেটিক, আর যেখানে 0 সেখানে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। তো এটা তোমরা সকলে একটু নোটস করে নাও, নোটসের মধ্যে লিখে নাও। ভিডিওটা পজ করে নোটসটা তোমরা তৈরি করে নিও। আমি নেক্সট এক্সাম্পলের দিকে এগিয়ে যাচ্ছি।
এরপর একটা ভালো এক্সাম্পল আমরা নিই। ইয়েস, একটা ভালো এক্সাম্পল হচ্ছে NiCN4 2 এক্ষুনি আমরা NiCl4 2 করলাম, এবার আমরা দেখবো NiCN4 2 এইটা কি টাইপের হাইব্রিডাইজেশন এখানে করতে পারে। চলো দেখা যাক। এখানে দেখো CN লিগ্যান্ড হিসেবে -1 চার্জ ডোনেট করতে পারবে, তার মানে এখানে নিকেল আছে আমাদের সেম টু সেম +2 স্টেটে, যেহেতু ওভারঅল চার্জ হচ্ছে -2, এটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। এবার সেম জিনিস আমরা করব, নিকেল +2 ইন গ্রাউন্ড স্টেট কি হবে দেখো। 3d8 আমরা বলেছিলাম, সরি এটার একটা বাড়িয়ে দিই, 1 2 3, 3d8 means 1 2 3 4 5 6 7 8, this is 3d8। এরপর হলো 4s 0, আর বলেছিলাম আমরা 4p টা এক্সট্রা নিয়ে রাখবো প্রয়োজনের জন্য, দরকার না হলে রেখে পরে সরিয়ে দেবো প্রয়োজন। এবার দেখো Cn- is a strong field ligand, Cn- এটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এর প্রেজেন্সে কি হবে, এই যে দুটো ইলেকট্রন পেয়ার, এরা পেয়ার হয়েছে, এই দুটো ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন আছে, এরা পেয়ার হয়েছে। কিভাবে পেয়ার হবে, এই ইলেকট্রনটা স্পিন চেঞ্জ করে এখানে চলে আসবে, স্পিন চেঞ্জিংটা এইভাবে বাঁকা লাইন দিয়ে দেখাতে হয়। তাহলে কি হবে, নিকেল 2+ ইন এক্সাইটেড স্টেট কি তৈরি করছে দেখো, 3d8 মিন্স সবকটা এবার পেয়ার তৈরি করে দিয়েছে, দিস ইজ 3d8। তারপর আসছে 4s 0, দেন আসছে আমাদের 4p0। ওকে, এইবার দেখো এখানে চারটে CN কে জায়গা দিতে হবে, একটা d অরবিটাল ফাঁকা আছে, তাহলে সেটাকে আমরা নেব হাইব্রিডাইজেশনে, তার সঙ্গে একটা s, তাহলে দুটো হয়ে গেল, আর দুটো p নেব, তাহলে হবে dsp2। এই হাইব্রিডাইজেশন তোমরা এর আগে দেখোনি, এটা নতুন হাইব্রিডাইজেশন dsp2। তাহলে নিকেল 2+ ইন হাইব্রিডাইজেশন স্টেট HS কি হবে দেখো, চারটে অরবিটালকে আলাদা করে দেবো, d এর 1 2 3 4 5 6 7 8, দিস ইজ 3d8। এরপর আনবো dsp2 1 2 3, dsp2 যেটা ফাঁকা থাকলে ওটা এরকম রেখে দেবো, দিস ইজ কল্ড 4pz। ওকে, 4pz বলে রেখে দিলাম এটাকে আলাদা। আচ্ছা ওকে, এবার Cn-, চারখানা Cn- আসবে, এক জোড়া করে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে এখানে, 1 পেয়ার অফ ইলেকট্রনস, এইভাবে দেখিয়ে দেবো ক্রস সাইন দিয়ে। ওকে, এইবার বিষয় হচ্ছে এর স্ট্রাকচার কিরকম হবে। sp3 আমরা বলেছিলাম VSEPR সেটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, বাট dsp2 এটা মাথায় ভালো করে রাখবে তোমরা সকলে, স্টার দিয়ে লিখে রেখো, dsp2 এর মানে হচ্ছে স্কোয়ার প্ল্যানার, এর মানে হচ্ছে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। dsp2 যেখানেই দেখতে পাবো দ্যাট ইজ স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। তাহলে NiCl4 2- এর স্ট্রাকচার দেখো, এখানে নিকেল একটা স্কোয়ার তৈরি করে নিচ্ছি আমরা, Cn 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 and Cn 2- বাইরে দেবো, ব্যাস, দিস ইজ কল্ড স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। এবার এটার যদি দেখো এখানে কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন নেই হাইব্রিডাইজেশন স্টেটে, তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি বলতে পারি কি ডায়াম্যাগনেটিক। কেন, তার কারণ হচ্ছে n = 0, তাহলে mu = also 0, bm বোর ম্যাগনেটন, সো ইট ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার। এটাও তোমরা সকলে নোট করে নিও, আশা করি বুঝতে পারছো সকলে।
এই হচ্ছে 4 কোঅর্ডিনেট কমপ্লেক্সের দুটো এক্সাম্পল আমি দিলাম। এরপর একটা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স দুটো দেখবো আমরা, যে দুটোর একটু বড় স্ট্রাকচার হবে। দেখো জেনারেলি অক্টাহেড্রাল স্ট্রাকচার সকলেরই, বাট একটু অন্যরকম। একটাকে আমরা বলবো ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স, একটাকে বলবো আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। Six coordinated complex. Just a minute. আমি এক্সাম্পল গুলো সমস্ত কিছু তোমাদের বই এবং টেস্ট পেপার থেকে তুলছি। বেসিক্যালি টেস্ট পেপার থেকেই তুলছি, কারণ টেস্ট পেপারে বিভিন্ন পেজে এই ধরনের এক্সাম্পল দেওয়া আছে বেশি। তো সেই এক্সাম্পল গুলোই আমি লিখে এনেছি, জাস্ট কমপ্লেক্স গুলো সেগুলো দিয়ে আমি করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা খুব ভালো এক্সাম্পল আমি পেয়েছি কোবাল্টের। দেখা যাক। 6 কোঅর্ডিনেটেডের মধ্যে ফার্স্ট CO NH3 হোল 6 3+, এই একটা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, যার স্ট্রাকচার আমরা ডিটারমাইন করব এবং কি টাইপের এর স্ট্রাকচার এবং এর হাইব্রিডাইজেশন কি সেগুলো সম্পর্কে আমরা দেখব। দেখো অ্যামোনিয়া কিন্তু একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, প্রথমেই বলে রাখা উচিত, আমরা লিখেও ছিলাম অ্যামোনিয়া একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেমন CN-, তার থেকে একটু কম বাট স্ট্রং ফিল্ড এর মধ্যে পড়ে, আমরা করে দিয়েছিলাম ফার্স্টে। আর কোবাল্ট, এটার অ্যামোনিয়ার কোনো চার্জ নেই যেহেতু, সুতরাং এটা একটা নিউট্রাল লিগ্যান্ড। সো কোবাল্ট এখানে +3 অক্সিডেশন স্টেটে আছে। এবার কোবাল্টের কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা জানি, নিশ্চয় সকলেই জানো তোমরা। আয়রনের কটা থাকে? 26টা। তার মানে কোবাল্টের কটা থাকবে? 27টা। নিকেল যেহেতু 28টা থাকে, সুতরাং 27টা যদি হয় তাহলে হবে কোবাল্টের জন্য হচ্ছে 3d7 4s2। হ্যাঁ 3d7 4s2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3d6, 3+ যেহেতু, দেন 4s0, দেন 4p0। ওকে, নাও এবার কোবাল্ট 3+ এর গ্রাউন্ড স্টেট করব আমরা। 1 2 3 4 5 দেন 6, এটা হচ্ছে 3d6। 4s অরবিটাল এখানে 0 হয়ে আছে, দেন আসছে আমাদের 4p অরবিটাল, 1 2, দিস ইজ 4p0। আমি প্রথমেই বললাম অ্যামোনিয়া হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সো এর প্রেজেন্সে ইলেকট্রন গুলো পেয়ার আপ হবে। কিভাবে পেয়ার আপ হবে? দেখো এই ইলেকট্রনটা আসবে এই পজিশনে, এই পেয়ার তৈরি করবে, আর এই ইলেকট্রনটা চলে আসবে এই পজিশনে, এই পেয়ার তৈরি করবে। যখনই পেয়ার আপ হয়ে গেল, এ তার মানে এক্সাইটেড স্টেটে চলে গেছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট। কি তৈরি হবে তাহলে? দেখো 1 2 3, 1 2 3 4, সরি একটা হবে 5, দিস ইজ 3d6। তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, দুটো ডি অরবিটাল ফাঁকা থাকলো, একটা 4s অরবিটাল ফাঁকা, আর তিনখানা 4p অরবিটাল ফাঁকা হয়ে গেল। এবার 6টা অ্যামোনিয়াকে জায়গা দিতে হবে। দেখো এখানে অলরেডি 6টা অরবিটাল ফাঁকা হয়ে গেছে, 1 2 3 4 5 6। তাহলে এটাই হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। ফার্স্টে দুটো ডি এলো, সো d2, তারপর একটা s, তারপর তিনখানা p, সো ইট উইল বি d2sp3 হাইব্রিডাইজেশন। এবার দেখো আমরা sp3d2 যেরকম করেছিলাম, আচ্ছা আমি আর একবার লিখি হাইব্রিডাইজেশন স্টেটটা। ছটা অরবিটাল ফাঁকা হয়ে গেছে, d2sp3। সো 6টা অ্যামোনিয়া এবার এখানে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে।
ওকে, তো ইলেকট্রন পেয়ার ডোনেশন হলো প্রত্যেকটা কিন্তু সিগমা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এবার স্ট্রাকচার দেখো, ভিএসি পেয়ার ওয়াইজ আমরা জানতাম, ভিএসি পেয়ার থিওরি আমাদেরকে বলে দিয়েছিল যে হাইব্রিডাইজেশন যেখানে sp3d2 হবে সেখানে স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল। সিমিলারলি d2sp3 তেও সেম জিনিসই হবে, এটারও স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল, কারণ যাহাই sp3d2 তাহাই d2sp3, শুধু পার্থক্য ডিটা আগে আছে কোথাও কোথাও ডিটা পরে আছে। তাহলে আগে স্ট্রাকচারটা এঁকে নিই, তারপর একটা গল্প এখানে বলবো। গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, এটাও গল্প, শুধু কেমিস্ট্রির গল্প, এটাই যা। কেমিস্ট্রি বুঝতে পারলে মনে হবে কি মিষ্টি, আর যদি বুঝতে না পারো তাহলে মনে হবে কি মিস্ট্রি, তাই তো? তো দেখো, এখানে যে ডি অরবিটালটা আমরা ইউজ করছি সেটা কিন্তু ইনার ডি অরবিটাল। ইনার বলতে 3D অরবিটালটা তো ভেতরের দিকে আছে কোবাল্ট 3+ এর ক্ষেত্রে, এই ভেতরের ডি অরবিটালটা আগে আসছে, অর্থাৎ স্টার্টিং এ ডি যেহেতু আসছে, তো এটাকে আমরা বলবো ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ইনার অরবিটাল মিন্স শুধুমাত্র ডি অরবিটালটাকেই বোঝানো হচ্ছে, যেহেতু ভেতরের ডি অরবিটালকে নিচ্ছি। যদি আমি এমন করতাম যে 4D অরবিটালকে নিয়ে হাইব্রিডেশন করছি sp3d2, দেন ইট উইল বি কল্ড আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। সো এটাকে আমরা কি বলতে পারবো না, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। এইটাই হচ্ছে এখানকার গল্প, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। খুব ইম্পর্টেন্ট এই নামটা, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, এই ইনার অরবিটাল তখনই তৈরি হবে যখন এমন একটা অক্সিডেশন স্টেট থাকবে যেখানে অবশ্যই সবগুলো জোড় বেঁধে নেই এবং ইলেকট্রন, এবং সেখানে কিছু অড ইলেকট্রন আছে এবং পাশাপাশি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তখনই কিন্তু ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স ফর্ম হতে পারবে, আদারওয়াইজ পারবে না। আশা করি 6 কোঅর্ডিনেটেড ইনার অরবিটালের এক্সাম্পলটা বোঝা গেছে সবার। পরবর্তী আর একটা টপিকে চলে আসি, টপিক নয় বলবো না, এই অক্টাহেড্রালেরই এবার আউটার অরবিটালের একটা গল্প বলি, যে আউটার অরবিটাল কি করে তৈরি হয়। তার একটা এক্সাম্পল আমি নেব টেস্ট পেপার থেকে। জাস্ট এ মিনিট, আমি একটু দেখে নিই টেস্ট পেপারের এক্সাম্পলটা কোথায় আছে। একটা আউটার অরবিটাল, হ্যাঁ চলো পেয়ে গেছি একটা এক্সাম্পল। 2 নাম্বার, খুব ভালো এক্সাম্পল, FeF6 3 FeF6 3 চলো দেখো, আমরা ক্লোরিন পর্যন্ত ফার্স্ট অফ অল আমরা বলেছিলাম যে ওটা উইক ফিল্ড লিগ্যান্ড, তারপর ফ্লুরিনকে আমরা স্ট্রং ফিল্ডের মধ্যে নিয়ে চলে এসেছিলাম। এখানে আমরা কিন্তু ফ্লুরিনকে উইক ফিল্ডও যেমন পুরোপুরি বলতে পারবো না, ঠিক তেমনই স্ট্রং ফিল্ডও বলতে পারবো না, কারণ এটা একটা মিডিয়াম রেঞ্জে বসে আছে, একবারে মাঝখানে বসে আছে। তো মাঝখানে বসে থাকা এলিমেন্টকে না আমরা এইদিকে ধরতে পারবো না ওইদিকে ধরতে পারবো, তাহলে আমরা কি করব? দেখো এখানে তুমি আয়রনের অক্সিডেশন স্টেটটা দেখলেই বুঝে যাবে যে আমরা এখানে কিছু করতে পারবো না, মানে ইলেকট্রন পেয়ারকে কোনোভাবে নড়াতে পারবো না। কি হচ্ছে বিষয়টা দেখো, এখানে এফ তো মাইনাস লিগ্যান্ড, তার মানে -1 করে যদি ডোনেট করে এফ, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন স্টেট হয়ে যাবে +3। আয়রন +3, বা আয়রনের কাছে টোটাল 26 ইলেকট্রন আছে, 26 মিনস 3d6 4s2। তো এটা যখন আয়রন +3 হয়ে যাবে তখন এটা হয়ে যাবে 3d5 4s0। d5 অর্থাৎ d5 কি আমরা জানি, হাইলি স্টেবল সিস্টেম। হাইলি স্টেবল যখনই সিস্টেম চলে আসবে তখন আমরা কোনোভাবেই ওকে আর নড়াতে পারবো না আনস্টেবিলিটির দিকে, অর্থাৎ ইলেকট্রন পেয়ারকে আর কোনোভাবেই আমরা কিন্তু জোর বাঁধাতে পারবো না। এখানেই গল্প শেষ হয়ে গেল। 3d5 সিস্টেম হাইলি ইম্পর্টেন্ট এই জায়গাটা, কারণ এটা থেকে কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে উচ্চ মাধ্যমিকে। দেখো তাহলে আয়রন
+3 গ্রাউন্ড স্টেট। তাহলে আমরা ফার্স্টে 3D5টা এঁকে নিই, 1 2 3 4, দেন 1 2 3 4 5, 3D5। একে আর কিছু করতে পারবো না, কারণ এ সবকটা জোড় বেঁধে গেছে। যদি আমি জোড় বেঁধে যাই, সবকটা সিঙ্গেল আছে, হাইলি স্টেবল হয়ে গেছে। যদি জোড় বাঁধাতে যাই, দেখো ম্যাক্সিমাম দুটো জোড় বাঁধবে, একটা কিন্তু আনপেয়ার্ড পড়েই থাকবে। আনপেয়ার্ড ইলেকট্রনকে সরানো সহজ নয় যতক্ষণ না সে জোড় বাঁধবে। সো এটা এনার্জেটিক্যালি ফরবিডেন। এরপর অরবিটাল তাহলে কি পড়ে থাকলো? 4s শিখেছিলাম। তারপরে নিয়ে নেবো 4p অরবিটাল, দেন আমি 4p-টাকেও নিলাম। এবার ভালো করে লক্ষ্য করো, 6টা ফ্লোরিনকে জায়গা দিতে হবে। কটা জায়গা ফাঁকা হয়েছে? 1 2 3 4। হয়নি, জায়গা ফাঁকা 4টে হয়েছে, আরো দুটো লাগবে। তাহলে এবার কোন অরবিটাল নিয়ে আসবো? অবভিয়াসলি 4d। 4d কেন নিয়ে আসবো? কারণ কোয়ান্টাম নাম্বারটা কি চলছে? 4। সো এর আন্ডারে 4s, তারপর 4p, তারপর 4d, তারপর 4f। যদি দরকার পড়তো তাহলে f কেও নিয়ে আসতাম আমরা, যেহেতু আগে d-টা আছে, তাহলে d-টাকে আগে নিয়ে চলে আসি। 4d 0। এবার দেখো, দিস ইজ অলসো কল্ড এক্সাইটেড স্টেট, কারণ এখানে তো কোনোভাবে ইলেকট্রন পেয়ারিং এর বিষয় নেই। তাহলে আয়রন 3+ হাইব্রিডেশন স্টেটে কি হবে দেখো, একটা s, 3টে p, দুটো d। তার মানে এটা হয়ে গেল sp3d2, কারণ 6টা অরবিটাল ফাঁকা করতে হবে আমাকে। তাহলে ফার্স্টে 3d5 এর 5টা অরবিটালকে আলাদা আলাদা করে দেবো, 2 3 4, 2 3 4 5। This is 3d5. Not interested in hybridization. sp3d2. Now এখানে এবার সবকটা f মাইনাস চলে আসবে। সরি, this is f মাইনাস, f মাইনাস এলো। 6টা f মাইনাস এসে এখানে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে 6 জোড়া, প্রত্যেকে 1 জোড়া করে ইলেকট্রন। জোড়া ছাড়া কোনো কথা নেই, জোড়া লাগবেই, কারণ একা কেউ থাকতে পারে না। আচ্ছা, sp3d2। তাহলে এবার স্ট্রাকচার যেরকম d2sp3 বলেছিলাম, sp3d2 সেম হবে, অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। দেখো, আয়রন, Fe(F6) হয়ে গেল, দেন 3 মাইনাস। এবার দেখো এখানে ডি অরবিটালটা বাইরের ডি অরবিটাল, অর্থাৎ 4d কে ধার করে আনতে হয়েছে, বাইরে থেকে টাকা ধার নিতে হচ্ছে, সুতরাং এটা বলবো আউটার অরবিটাল। সো ইট ইজ কল্ড আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। আচ্ছা, আমি আগেরটাতে মনে হচ্ছে ইনার অরবিটাল যেটা করালাম সেখানে ম্যাগনেটিক মোমেন্টটা বলিনি। ওখানে ম্যাগনেটিক মোমেন্টটা দেখবে কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন ছিল না, সুতরাং সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এইখানে দেখো 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এইটার ম্যাগনেটিক মোমেন্ট সেটা ডিটারমাইন করবো। এটা তো প্যারাম্যাগনেটিক হবে, কারণ 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। μSO দ্যাট ইকুয়ালস টু, এটা হবে 5 × 5 + 2 bm। 5 2 7, 5 7 35, √35 bm। এটা কিন্তু হাইলি প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, highly paramagnetic. So this is all about today's class. ওকে, আজকের মতো এই পর্যন্তই। হাইব্রিডাইজেশন কনসেপ্টটা আশা করি সকলের বোঝা গেছে। নেক্সট ক্লাসে, এটা তো পার্ট 1 হয়ে গেল, পার্ট 2-তে আমরা একটু ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমি দেখলাম এবার এবিটিএতে কিছু কোয়েশ্চেন আছে, ডাব্লিউবিটিএতেও কিছু কোয়েশ্চেন দিয়েছে, তো সেগুলো একটু আলোচনা করে দেওয়া বেটার হবে। সিএফটির বিষয়টা ওটা বলবো, এবং তার সঙ্গে আইসোমেরিজমের বিষয়টা একটু বলে দেবো। তো যদি ভিডিওটা সকলের ভালো লেগে থাকে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বেশি জনের কাছে এই ভিডিওটা পৌঁছয়। থ্যাংক ইউ।